আজ একাধিক বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে হয়তো ভিডিও করা যেতে পারত। বড় খবর যেটা রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ চলে গিয়েছে। বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে এই মোদী সরকারের আমলে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কবচ বলে একটি ডিভাইস বলা হয়েছিল যে নিয়ে আসা হয়েছে এই রেল দুর্ঘটনা যাতে না ঘটে, একই লাইনে ট্রেন চলে এলে যাতে সেই কবচ রক্ষা করে। কিন্তু কোথায় সেই কবচ তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ। তবে এরই পাশাপাশি আরও বেশ কিছু রাজনৈতিক খবরাখবর রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এই রেল দুর্ঘটনা নিয়েও রাজনৈতিক কচকচানি শুরু হয়ে গিয়েছে। আরও দু একটি রাজনৈতিক খবরাখবর রয়েছে, আজকে সেই নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। অতি অবশ্যই যে বিজেপি তারাও এ রাজ্যে যে 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে, এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়েও একটি খবর রয়েছে। কেউ কেউ হয়তো জানেন ইতিমধ্যেই, সেই খবর নিয়েও আমি আজকে আলোচনা করব। আজ শুরুতেই এবং যেটা বললাম যে বিজেপি ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। শুরুতে আপনাদের জানিয়ে রাখবো যে কারা কারা প্রার্থী হবেন। তবে তৃণমূল এবং বামেদের পর বিজেপি তাদের এই 4 উপনির্বাচনের 4 কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আবার বিতর্কও শুরু হয়ে গিয়েছে। এরই পাশাপাশি যেটা জানা গিয়েছে, আজকেই কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাহুল গান্ধী তিনি রায়বরেলি আর ওয়েনাড এই দুটো কেন্দ্র থেকেই এই 2024 সালে লড়াই করেছিলেন। এই দুটো কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র রাহুল গান্ধী ছেড়ে দিচ্ছেন, যেটা গত কয়েকদিন আগেও তার একটা হিন্টস পাওয়া গিয়েছিল, এবং আজকে কিন্তু কনফার্ম নিউজ পাওয়া গিয়েছে যে রাহুল গান্ধী আর ওয়েনাডের সাংসদ থাকছেন না। কেরলের ওয়েনাড আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন। সেই আসনে লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা। প্রিয়াঙ্কা গান্ধী, খুব ঠিকই শুনছেন, প্রিয়াঙ্কা গান্ধী এবার সংসদীয় রাজনীতিতে আসতে চলেছেন। রাহুল গান্ধী কিছুদিন আগেই জানিয়েছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াতেন তাহলে নরেন্দ্র মোদীকে 2 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করতেন। আমরা শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রস্তাব দিয়েছিলেন যে বারাণসীতে প্রিয়াঙ্কা গান্ধীকে লড়াই করার জন্য, কিন্তু শেষমেশ তিনি রাজি হননি। এবার সংসদীয় রাজনীতিতে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। बहुत खुश हूँ मैं. आई एम वेरी हैप्पी टू बी एबल टू represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. और रायबरेली के साथ तो मेरा बहुत ही पुराना रिश्ता भी है, और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में, तो वो रिश्ता तो कहीं मतलब किसी भी तरह से टूट नहीं सकता. उसको कायम रखने के लिए हम दोनों हैं, और भैया की मैं मदद रायबरेली में भी करूंगी, और जैसे इन्होंने कहा हम दोनों रायबरेली में भी हम दोनों मौजूद होंगे, और वायनाड में भी. दोनों को 2 सांसद मिल रहे हैं. सिंपल सी बात. প্রিয়াঙ্কা গান্ধী তিনি জানিয়েছেন যে তিনি আপ্রাণ চেষ্টা করবেন, আপ্রাণ লড়াই করবেন, আর সংসদীয় রাজনীতিতে তিনি হাতে খড়ি হচ্ছে বলা যেতে পারে। তিনি যে ভালোই লড়াই করবেন সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন। অনেকেই মনে করেন যে রাহুল গান্ধীর থেকেও প্রিয়াঙ্কা গান্ধী অনেক বেশি, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে প্রিয়াঙ্কা গান্ধী যদি ওয়েনাডে উপনির্বাচনে তিনি লড়াই করে জিতে যান, তাহলে কিন্তু সংসদের ভেতরে নরেন্দ্র মোদীর জন্য দাদা বোন, অর্থাৎ 2 ভাই বোন, তাদের লড়াই দেখা যাবে। সেই লড়াই দেখার জন্য আমার মনে হয় গোটা দেশবাসী মুখিয়ে থাকবে। তা প্রিয়াঙ্কা গান্ধীদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, প্রত্যেকেই চাইবেন যে এই 2 ভাই বোনের কাছ থেকে আরও বেশি করে সংসদীয় রাজনীতিতে আরও বেশি করে তাদের চাওয়া থাকবে। তারা কিভাবে হ্যান্ডেল করছেন নরেন্দ্র মোদীকে, কোন অস্ত্রে তারা ঘায়েল করার চেষ্টা করবেন, এই সমস্ত কিছু নিয়েই বোধহয় একটা রাজনৈতিক চাপানোতর থাকবে। তো এই ওয়েনাড কেন্দ্র রাহুল গান্ধীর অনেক কাছে। রাহুল গান্ধী তিনি নিজেও জানিয়েছেন যে তিনি এই কেন্দ্র নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন, ইনফ্যাক্ট 2টো কেন্দ্র নিয়ে। কারণ রায়বরেলি ছিল তার মায়ের সোনিয়া গান্ধীর কেন্দ্র, সেখানে তিনি দাঁড়িয়ে জিতে এসেছিলেন। এর আগের নির্বাচনে তিনি আমেথি কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পরে ওয়েনাড থেকে লড়াই করে তিনি জয়যুক্ত হন। ফলত ওয়েনাডকে তিনি চাইছিলেন যে তার একেবারে হৃদয়ের কাছে রাখতে। সে কারণে তিনি বলছিলেন যে এইমাত্র গত কয়েকদিন আগেই যে তিনি ওয়েনাডে যাতে তিনি থাকেন, বা এই রায়বরেলিতে
অর্থাৎ তার যেন একটা প্রভাব থাকে, সেই প্রভাব যে প্রিয়াঙ্কা গান্ধীর মাধ্যমেই থাকবে এবং তিনি যে উইনারটাও খুব কাছ থেকে দেখতে পারবেন এই লোকসভা আসনটা, সেটাও কিন্তু তিনি ব্যক্ত করেছেন। ফলত প্রিয়াঙ্কা গান্ধীকে এখন সেখান থেকে প্রার্থী করা হবে এবং প্রিয়াঙ্কা গান্ধী অতি অবশ্যই তিনি সেখান থেকে লড়াই করবেন, হয়তো জিতেও যাবেন, কারণ কংগ্রেসের একটা ভোট ব্যাংক এবং প্রিয়াঙ্কা গান্ধী সব মিলিয়ে এবার তার বিপরীতে বামেদের পক্ষ থেকে কাউকে দাঁড়ানো আদৌ হবে কিনা, নাকি প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে কার্যত ওয়াকওভার দিয়ে দেওয়া হবে, সে সমস্ত বিষয় হয়তো পরবর্তীতে জানা যাবে। তবে নিঃসন্দেহে এটা ভালো খবর কংগ্রেসের জন্য। প্রিয়াঙ্কা গান্ধীর একটা মাস পুলিং অ্যাপিল রয়েছে, সেটা অনেকেই মনে করেন রাজনৈতিক কারবারিরা। ফলত এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকে তুলনা করেন, ফলত তাকে দেখে হয়তো রাজনীতিতে অনেকে আসতে পারেন, অনেক ইয়াং ব্রিগেড তারা আসতে পারেন। এমনিতেই রাহুল গান্ধীকে দেখে এসছেন, রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবার নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু কংগ্রেসের জন্য একটা ভালো পদক্ষেপ হতে চলেছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদীয় রাজনীতিতে নিয়ে আসা। এটা গেল একটা দিক। আপনাদের শুরুতেই বলেছিলাম যে বিজেপি এ রাজ্যের যে 4টি কেন্দ্রের উপনির্বাচন রয়েছে বিধানসভার, সেই 4টি কেন্দ্রের উপনির্বাচনের তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আজকেই। ইনফ্যাক্ট মানিকতলা কেন্দ্র থেকে এর আগেও লড়াই করেছেন কল্যাণ চৌবে, সাধন পাণ্ডের বিরুদ্ধে লড়াই করে তিনি হেরে গিয়েছিলেন। এই মানিকতলা কেন্দ্র নিয়ে একাধিক বিতর্ক ছিল, আদালতে পর্যন্ত জল গড়িয়েছিল, শেষমেশ সমস্যা মিটেছে। এই মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, কল্যাণ চৌবে তিনি এখানকার প্রার্থী, যিনি এই মুহূর্তে বর্তমানে AIFF এর প্রেসিডেন্ট। বাগদা কেন্দ্রে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস, রায়গঞ্জে মানস কুমার ঘোষকে প্রার্থী করা হয়েছে। যেখানে বাগদা কেন্দ্রে এর আগে প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি এবার আর বিধানসভা উপনির্বাচনে লড়াই করতে চাননি, মূলত তৃণমূল কংগ্রেস মধুপর্ণা ঠাকুরকে এখানে প্রার্থী করেছে। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তিনিই ছিলেন, তিনি জয়ী বিধায়ক ছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন, বিধায়ক পদ ছেড়ে দেন। যদিও তিনি লোকসভা নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেননি, জগন্নাথ সরকারের কাছে হেরে যান। আবার মুকুটমণি অধিকারীকেই এই কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলত রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসের সঙ্গে মুকুটমণি অধিকারীর লড়াই হবে। যদিও এই রানাঘাট দক্ষিণেও কিন্তু লোকসভা ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জেও কিন্তু বিজেপি ফেরত তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনিও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূলের টিকিটেই রায়গঞ্জ থেকে প্রার্থী হয়ে যান, কিন্তু তিনিও হেরে যান লোকসভা নির্বাচনে। তিনিও বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন, ফলত তাকে আবারও তৃণমূল কংগ্রেস বিধায়ক করার জন্যই কৃষ্ণ কল্যাণীকে এই রায়গঞ্জ কেন্দ্রে দাঁড় করিয়ে দিয়েছে। এইটা গেল একটা দিক, কিন্তু ইতিমধ্যেই এই প্রার্থীদের নিয়ে বিজেপির অন্দরে কিন্তু চোরাগোপ্তা শুরু হয়ে, তবে বিজেপির এই প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভ বিক্ষোভ কিন্তু দেখা গিয়েছে। বাগদা কেন্দ্রে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, সেই প্রার্থী নিয়ে খুশি নয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা চাইছেন এই প্রার্থীকে বদল করা হোক। তারা বলছেন যে ঠাকুরবাড়ির দালালি চলবে না, তারা ভূমিপুত্র প্রার্থী চাইছেন। এই বিধানসভা উপনির্বাচনে তারা কোনোভাবে বিনয় বিশ্বাসকে মেনে নিতে চাইছেন না। যদিও বিনয় বিশ্বাসও উত্তর 24 পরগনারই মানুষ, তিনি বনগা অঞ্চলের লোক, কিন্তু তাকে বাগদা কেন্দ্রের জন্য সুইটেবল প্রার্থী মানছেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা অতি দ্রুত এই কেন্দ্রের প্রার্থী বদলের আবেদন জানিয়েছেন, এটা ভোগাবে বিজেপিকে। রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, সেখানেও কিন্তু বিক্ষোভ প্রতিবাদ শুরু হতে চলল বা বিক্ষোভ প্রতিবাদ দানা বাঁধছে। ফলত বিজেপির এই যে প্রার্থী বদলের একটা আবেদন এবং বিজেপির অন্দরে কিন্তু এটা একটা ক্ষোভ বিক্ষোভ নতুন করে আবারও সমস্যায় ফেলবে বিজেপিকে উপনির্বাচনে। এমনিতে বিজেপি কিন্তু এই যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তাতে 3টি কেন্দ্রে এগিয়েই রয়েছে, কারণ তাদের বিধায়করাই ছিলেন, পরবর্তীতে তারা দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলত 3টি কেন্দ্র বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে বিজেপির ফরে রয়েছে। অন্তত বিধানসভা ভোট নিরিখে রানাঘাট দক্ষিণে তো লোকসভা নিরিখেও পিছিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী, তাকেই তৃণমূল প্রার্থী করেছে এই কেন্দ্রে। কিন্তু বিজেপির ফরে থাকা এই কেন্দ্রেই যদি এই ক্ষোভ বিক্ষোভ হতে থাকে, তাহলে কিন্তু এই কেন্দ্রগুলোও হাতছাড়া হতে পারে বিজেপির, এবং এই ক্ষেত্রে বিজেপির বিধানসভায় বিধায়কের সংখ্যাও কমবে। আগামী 2 বছর বিধানসভায় তাদের যে এই মুহূর্তে কতজন বিধায়ক রয়েছেন বিধানসভাতে, সেটা বোধহয় বিজেপির তাবড়ো নেতারাও বলতে পারবেন না। সেদিক থেকে আরও যদি 3জন 2জন কমে যায়, তাহলে তাদের জন্য লসই হবে। 26-এর নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য একটা বড় লস হতে পারে। আর এই সময় যখন এই ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, কারণ লোকসভা নির্বাচনে তাদের পরাজয়ই হয়েছে এই রাজ্যে বলা যেতে পারে। 18টা থেকে 12টা পরাজয় এক প্রকার।
বিজেপির শীর্ষ নেতারা কয়েকদিন আগেই একদম প্রকাশ্যে সাংবাদিকদের সামনেই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। দিলীপ ঘোষ বারবার দলের এই প্রার্থী বাছাই নিয়ে তিনি প্রতিবাদ করেছেন, ক্ষোভ দেখিয়েছেন যে তাকে জেতা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন বিজেপির ছোট ছোট নেতা নেত্রীরাও তারাও প্রতিবাদ করছেন, রাস্তায় নেমে পড়ছেন। ফলত এটা কিন্তু বিজেপিকে এই উপনির্বাচনেও কিন্তু ভোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।